প্রিয় দর্শক, গত পর্বে আমরা আপনাদের জানিয়েছি জাতীয় তদন্ত কমিশনের রিপোর্টে বিডিআর সদস্যদের ছাপানো লিফলেটের বিষয়টুকু। আজ জানাচ্ছি লিফলেটের তথ্য জানার পর সেনাবাহিনী, বিডিআর এবং গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছিল। সেনাবাহিনীর গ্রহণ করা ব্যবস্থা। ডিরেক্টরেট অব মিলিটারি ইন্টেলিজেন্স বা ডিএমআই এর ভাষ্য মতে, সেনা সদর আগেই জানতে পারে যে বিডিআর সদস্যরা 2008 সালের মার্চ থেকেই চাঁদা তুলছিল বিদ্রোহের জন্য, কিন্তু সেনা সদর কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 24, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হোসেন। বিডিআরের গ্রহণ করা ব্যবস্থা। ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ লিফলেটের তথ্য সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে গোপন রেখেছিলেন এবং অধিকতর তথ্য সংগ্রহের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এ তথ্যের সূত্র বিডিআর সাক্ষী নম্বর 88, মেজর সৈয়দ গোলাম মুর্তাজা। ডিজিএফআই অফিসার মেজর মুর্তাজা মনে করেন ডিজি বিডিআরের উচিত ছিল লিফলেটের উপর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা। ডিজিএফআই এর গ্রহণ করা ব্যবস্থা। 2009 সালের 21 ফেব্রুয়ারি ডিজিএফআই এর অফিসার মেজর মুর্তাজা 24 ফেব্রুয়ারি পিলখানায় যে প্যারেড অনুষ্ঠিত হবে তার ভেন্যুতে যান। সেখানে গিয়ে তিনি ইঙ্গিত পান যে বিডিআর এর ভেতর কিছু অসন্তোষ বিদ্যমান। সঙ্গে সঙ্গে তিনি তার ডিটাচমেন্ট কমান্ডার কর্নেল আলমাস রাইসুল গনিকে জানান এবং এসএসএফদের এই বিষয়টি খতিয়ে দেখতে বলেন। 23 ফেব্রুয়ারি তিনি নিশ্চিত হন যে বিডিআর সদস্যরা লিফলেট বিতরণ করছে। তিনি বিডিআর এর অফিসার মেজর গাজ্জালি, লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ, মেজর শাহনেয়াজ এবং মেজর আসাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। এমনকি মেজর শাহনেওয়াজ কোনো রকম তথ্য শেয়ার করতেও অস্বীকৃতি জানান। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 88, মেজর সৈয়দ গোলাম মুর্তাজা। এদিকে লিফলেটের তথ্য কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো বা সিআইবির তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুন খালেদ বিষয়টি তৎকালীন ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিলকে জানিয়েছিলেন। তথ্যসূত্র সাক্ষী নম্বর 8, লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ এবং সাক্ষী নম্বর 46, কর্নেল আলমাস রাইসুল গনি। এনএসআই এর গ্রহণ করা ব্যবস্থা। 2009 সালের 23 ফেব্রুয়ারি বিডিআর সদস্যদের দাবি দেওয়া সম্বলিত মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান করা লিফলেটটি এনএসআই এর নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা মৌখিকভাবে তা রাইফেলস সিকিউরিটি ইউনিট বা আরএসইউ এর সদস্য মেজর মাহমুদুল হাসানকে অবহিত করেন, কিন্তু বিষয়টি এনএসআই সরকারকে জানায়নি। লিফলেটটিতে সেনা কর্মকর্তাদেরকে কুকুরের মতো সরাবো মর্মে যে হুমকি দেয়া হয়েছে তাতে এনএসআই যথেষ্ট গুরুত্ব দিয়েছে বলে প্রতীয়মান হয় না বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই তথ্যের সূত্র 2009 সালে গঠিত জাতীয় কমিটির তদন্ত প্রতিবেদন, পৃষ্ঠা নম্বর 18। পুলিশের গ্রহণ করা ব্যবস্থা। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 8টায় নিউ মার্কেট এলাকায় পুলিশ আলোচিত লিফলেটটি হাতে পায়, যেখানে সামরিক অফিসারদেরকে কুকুরের মতো সরাবো এই ধরনের ভয়ানক বার্তা ছিল। পুলিশ ওই লিফলেটের বিষয়ে বিডিআর এর মেজর গাজ্জালিকে জানায় এবং বিডিআর থেকে ফিল্ড সোর্স বা এফএস পাঠিয়ে ওই লিফলেটটি সংগ্রহ করা হয়। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 71, মেজর রেজাউল মোস্তফা মোহাম্মদ আসাদুদ্দৌলা। প্রিয় দর্শক, বিডিআর বা বিজিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি আধা সামরিক বাহিনী। এই বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তায় কাজ করে, অর্থাৎ এই বাহিনীর দেখভাল করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সেক্ষেত্রে বিডিআর এর অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান কী ছিল তা
খতিয়ে দেখেছে তদন্ত কমিশন। চলুন জানা যাক। বিডিআরের অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব জনাব আব্দুল করিমের ভাষ্য মতে, তিনি ডিজিএফআই, এসবি এবং এনএসআইয়ের যেসব রিপোর্ট পেতেন সেগুলোতে বিডিআরের অসন্তোষের বিষয়ে কোনো তথ্য ছিল না। 2009 সালে বিডিআরের ঘটনা যখন ঘটে তখন তিনি অস্ট্রেলিয়ায় একটি অফিসিয়াল মিটিংয়ে বাংলাদেশের ডেলিগেশন লিডার হিসেবে বিদেশে অবস্থান করছিলেন। বিডিআর সপ্তাহের তারিখ কয়েকবার পরিবর্তন হওয়ায় বিডিআর প্যারেডে তিনি অংশগ্রহণ করতে পারেননি। পিলখানা ঘটনার সংবাদ শুনে তিনি প্রথম অ্যাভেলেবল ফ্লাইটেই 27 ফেব্রুয়ারি 2009 তারিখে ঢাকায় ফিরে আসেন। এ তথ্যের সূত্র সরকারি কর্মকর্তা সাক্ষী নম্বর 2, তৎকালীন স্বরাষ্ট্র সচিব জনাব আব্দুল করিম। ডাল ভাতের আর্থিক হিসেব বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছিলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি অনুমোদন করে। প্রফিটের যে অংশ ছিল তা বিতরণের অনুমোদনও দেয়া হয়েছিল। ইলেকশনের সময় বিডিআরের সদস্যরা টাকা পরিশোধের ব্যাপারেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নিয়েছিল। এ তথ্যের সূত্র সরকারি কর্মকর্তা সাক্ষী নম্বর 2, তৎকালীন স্বরাষ্ট্র সচিব জনাব আব্দুল করিম। তৎকালীন বিডিআর ডিজির স্ত্রী অর্থ পাচার সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিজি বিডিআরকে জিজ্ঞাসা করেছিল। প্রচারিত সংবাদটি মিথ্যে বলে ডিজি বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেন। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ বা প্রতিবেদন কোনো সংস্থা বা দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পায়নি। ডিজির স্ত্রীর বা অন্য কোনো অফিসারের অনৈতিক জীবনযাপন সম্পর্কে এনএসআই, ডিজিএফআই, এসবি বা অন্য কোনো দপ্তর বা সংস্থা থেকে কখনো কোনো অভিযোগ বা প্রতিবেদন পাওয়া যায়নি বলে সাক্ষ্য দেন সরকারি কর্মকর্তার সাক্ষী নম্বর 2, তৎকালীন স্বরাষ্ট্র সচিব জনাব আব্দুল করিম। প্রিয় দর্শক, 2009 সালের 25-26 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ড ঘটার আগে কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডে অফিসারদের ডিউটি দেওয়া হয়েছিল। সেই সাথে ব্যাটালিয়ন পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছিল। চলুন এই বিষয়গুলো জেনে আসি। 24 ফেব্রুয়ারি 2009 তারিখে প্রধানমন্ত্রীর পিলখানা পরিদর্শন উপলক্ষে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে 21 ফেব্রুয়ারি 2009 তারিখ থেকে কেন্দ্রীয় কোয়ার্টার গার্ড ও সেক্টর কোয়ার্টার গার্ডে অফিসারদের ডিউটি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। সেই সাথে কো-লোকেটেড ম্যাগাজিন অর্থাৎ প্রত্যেক অস্ত্রাগার বা কোতের পাশে ছোট আকারে একটি জায়গায় ম্যাগাজিন বা গুলি রাখা হয়, সেই স্থানটিতেও অফিসারদের ডিউটি দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। তবে তা একাধিকবার পরিবর্তনও করা হয়। এ তথ্যের সূত্র বিডিআর সদর দপ্তর দৈনিক আদেশাবলী। ইউনিট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং প্রাপ্ত লিফলেটের বিষয়ে তথ্যানুসন্ধানের জন্য সদর ব্যাটালিয়নের ডিএডি তৌহিদকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 2, ডিএডি সৈয়দ তৌহিদুল আলম এবং বিডিআর সদর দপ্তর দৈনিক আদেশাবলী। 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় সিপাহী মঈনুদ্দিন 44 রাইফেল ব্যাটালিয়নের মাঠে একটি মিটিং ডাকে, যেখানে সিপাহী সেলিম ও সিপাহী মঈনুদ্দিন সহ আরও 10-12 জন উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয় যে সবাই দরবারের দিন রশি আর চাকু নিয়ে প্রস্তুত থাকবে অফিসারদের জিম্মি করার জন্য, যেহেতু সেনা অফিসাররা আত্মরক্ষার চেষ্টা করবেন, তাই সবার সাথে চাকু রাখার পরিকল্পনা করা হয়। সেদিন রাতেই লেফটেন্যান্ট কর্নেল শামস সিপাহী সেলিম এবং সিপাহী মঈনুদ্দিনকে ডেকেছিলেন। সেখানে তিনি তাদেরকে বলেন, আগামীকাল কোয়ার্টার গার্ডে ডিউটিতে থাকবে মেজর রিয়াজ, তোমরা সেখানে গেলে সে তোমাদেরকে অস্ত্র দিয়ে দিবে। এ তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14, সিপাহী মোহাম্মদ সেলিম রেজা। সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে 3টি ব্যাটালিয়ন 24, 44 এবং সদর ব্যাটালিয়নের অস্ত্র রক্ষিত ছিল।
ঘটনার পূর্বে 21 ফেব্রুয়ারি 2009 তারিখ থেকেই অফিসাররা কোয়ার্টার গার্ডে ডিউটি দিয়ে আসছিলেন। এই ডিউটি দেওয়ার বিষয়ে মেজর রিয়াজ জিএসও 2 মেজর মাহমুদকে জিজ্ঞাসা করলে মেজর রিয়াজকে তিনি জানান যে উড়ো চিঠি আছে, তাই বাড়তি সতর্কতা, এর বেশি কিছু তিনি জানাননি। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 65 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল করিম। 24 ফেব্রুয়ারি 2009 তারিখ রাতে ডিজির বাসভবনে আয়োজিত নৈশভোজে তার কিছু কোর্সমেট উপস্থিত ছিলেন। নৈশভোজ চলাকালে আনুমানিক রাত 9:30টায় ডিজির বাসভবনে আসেন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মুজিবুল হক। সে সময় কর্নেল মুজিব ডিজিকে 25 ফেব্রুয়ারি 2009 তারিখ সকাল 8টার নির্ধারিত দরবারের সময়সূচি পরিবর্তন করে তা সকাল 9টায় করার অনুরোধ জানান। তখন ডিজি শাকিল ডিওটি কর্নেল আনিসের সাথে টেলিফোনে এ বিষয়ে কথা বলেন, সেই সাথে দরবারের সময়সূচি পরিবর্তনের আদেশ প্রদান করেন। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 112 লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফজল কাদের। প্রিয় দর্শক, আজ এখানেই ইতি টানছি। আগামী পর্বে আপনাদের জানাবো বিডিআর হত্যাকাণ্ড ঘটনার আগে বিডিআর সদর দপ্তর পিলখানায় কমান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ সেনা অফিসার ও জওয়ানদের মধ্যে কমান্ড পরিবেশ কেমন ছিল। বলা হয় এই কমান্ড এনভায়রনমেন্ট সঠিক না থাকার কারণেই বিদ্রোহটা ত্বরান্বিত হয়েছিল। জানতে চোখ রাখুন স্বাধীন মিডিয়ায়। আল্লাহ হাফেজ।